আচ্ছা, আজকে আমরা দেখবো টাইম রেসপন্স। টাইম রেসপন্সে মেইনলি কি করা হয়? টাইম রেসপন্সে মেইনলি হচ্ছে আমার যে আউটপুট যেটা আসে, আউটপুটটা থাকে আছে আমার এখানে ল্যাপ্লাস ভেরিয়েবলের ফাংশন আকারে আছে। আমি এটাকে হচ্ছে কনভার্ট করে আমার টাইমের ফাংশনে কনভার্ট করবো। এটাই হচ্ছে আমার মেইনলি টাইম রেসপন্স। সো আমার এখানে একটা গিভেন ট্রান্সফার ইকুয়েশন দেওয়া আছে। এখানে আমার আর এস টা হচ্ছে 1/s। এখানে ভিতরে আমার হচ্ছে ট্রান্সফার ইকুয়েশন দেওয়া আছে এন্ড আউটপুট দেওয়া আছে। সো আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমার সি এস সমান আমি লিখতে পারি এস প্লাস 2 ডিভাইডেড বাই এস ইন্টু এস প্লাস 5। এখন আমি যদি এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে ভাগ করে নিই, সো এখান থেকে আমি হচ্ছে এখান থেকে আমি ইকুয়েশনটা পাইলাম। সি এস সমান হচ্ছে 2/5 ইন্টু 1/s প্লাস 3/5 ইন্টু 1/s প্লাস 5। দেন আমি যদি এটাকে টাইমের ফাংশনে হচ্ছে নিয়ে যাই, যদি আমি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি, তাহলে হচ্ছে আমি এটা রূপগুলা পেয়ে যাবে। সো এখানে প্রথম যে অংশটা, এটা আমার একটা টাইম রেসপন্সেরই পার্ট, বাট এটা হচ্ছে এটার নাম হচ্ছে ফোর্স রেসপন্স। আর যেখানে হচ্ছে আমার টাইমের ফাংশনটা আছে টাইম গুণ আকারে থাকবে, যেমন এখানে আমার e⁻⁵t। সো এটা হচ্ছে আমার ন্যাচারাল রেসপন্স। আর এই টোটাল দুইটা পার্ট মিলে আমার যে রেসপন্স, এটা হচ্ছে আমার টাইম রেসপন্স। দেন এখন আমরা দেখব যে আমার একটা ট্রান্সফার ইকুয়েশন থেকে আমি হচ্ছে জিরোস এবং পোলস এই ইয়া তথ্যগুলো কেটে। সো আমি যদি জিরোস পাবো, আমার নিউমারেটর থেকে আমি হচ্ছে জিরোস পাবো, এবং আমার ট্রান্সফার ইকুয়েশনের যে ডিনোমিনেটর থাকবে ওইখান থেকে আমরা হচ্ছে পোলস গুলো পাবো। তো এটার জন্য আমার আসলে করতে হবে কি, যেমন আমার গিভেন যে ইকুয়েশনটা দেওয়া ছিল এখানে, এটা সমাপ্ত করেছিল এস প্লাস 2 ডিভাইডেড বাই এস ইন্টু এস প্লাস 5। সো আমার এখানে নিউমারেটর হচ্ছে এস প্লাস 2। সো আমি যদি এটা ইকুয়াল জিরো ধরি, এটা ইকুয়াল জিরো ধরে নিলে, তো এখানে আমি এস এর মান পাচ্ছি, এস মান হচ্ছে -2। এটাই হচ্ছে আমার এই ট্রান্সফার ফাংশনের জিরোস। আর পোলস পাবো আমি হচ্ছে ডিনোমিনেটর থেকে। ডিনোমিনেটর আমার ছিল দুইটা, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে এস প্লাস 5। সো আমি যদি দুইটাকে ইকুয়াল জিরো ধরি, তাহলে এখান থেকে আমার পোলস পাচ্ছি এস ইকুয়াল জিরো এবং এস ইকুয়াল -5। এখন আমি যদি পোল এবং জিরোকে প্লট করি গ্রাফের মধ্যে, তখন দেখা যাচ্ছে আমার এক্স এক্সিস বরাবর আছে আমার রিয়েল এক্সিস, আর ওয়াই এক্সিস বরাবর আছে আমার ইমাজিনারি এক্সিস। তো এক্স এক্সিসে আমার এস এর মান যেটা হচ্ছে -2 আসে জিরোর জন্য। সো আমি এটাকে হচ্ছে এরকম জিরো একে দেখাবো। আর যেগুলো হচ্ছে আমার পোল আসছে, পোল গুলাকে আমরা হচ্ছে এরকম ক্রস চিহ্ন দিয়ে দেখাবো। যেমন আমার পোল একটার মান ছিল হচ্ছে জিরো, আরেকটার মান হচ্ছে -5, যাদেরকে আমি হচ্ছে এখানে ক্রস আকারে দেখাইছি। এখন আমার টাইম রেসপন্সের পর আমার নেক্সট যেটা আনতে হবে, এটা হচ্ছে টাইম কনস্ট্যান্ট। টাইম কনস্ট্যান্ট দিয়ে আসলে কি হয়? টাইম কনস্ট্যান্ট দিয়ে বোঝায় কোন একটা সিস্টেমে চার্জিং এবং ডিসচার্জিং এর যে সময়টা লাগে, এই টাইমটাকে হচ্ছে টাইম কনস্ট্যান্ট দিয়ে বোঝায়। আমরা নর্মালি যখন হচ্ছে কোনো একটা সার্কিটে চার্জিং কন্ডিশন বোঝায়, চার্জিং কন্ডিশন যখন ফার্স্ট একটা টাইম কনস্ট্যান্ট পরিমাণ যখন হচ্ছে আমার চার্জিং হয়, তখন কখনোই 100% চার্জিং হয় না, তখন হচ্ছে 63% চার্জিং হয়। তো এরপরে বাকি থেকে যায় আমার প্রায় 37%। এরপর যখন টাইম কনস্ট্যান্ট সেকেন্ড আবার এটা লুপ আকার আবার হচ্ছে প্রবাহিত হয়, তখন দেখা যায় 63% প্লাস 63% হয়, বাকি যে 37% ছিল ওইটা 63% হয়। তো এখানেও দেখা যায় 100% হয় না, 86.61%। সো এই ক্ষেত্রেও 13.69% বাকি থেকে যায়। এরপর যখন টাইম কনস্ট্যান্ট থ্রি প্রবাহিত হয়, তখন দেখা যায় আমার 94.93% আমার হচ্ছে চার্জিং হলো, বাট এখনো রিমেনিং রয়ে গেছে 5.06%। এরপরে আবারও যখন টাইম কনস্ট্যান্ট 4 প্রবাহিত হয়, তখন দেখা যায় 98.12% আমার হচ্ছে ব্যাটারি চার্জ হচ্ছে, বাকি আরো 1.88% রয়ে গেছে। এবং টাইম কনস্ট্যান্ট যখন 5 হচ্ছে, তখন দেখা যাচ্ছে 99.3%। তো আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরে নিই 99.3%টাই হচ্ছে আমার 100% হিসেবে ধরে নিই। আমরা ফুল চার্জ ধরে নিই, কারণ ফুল চার্জ কখনোই হওয়া পসিবল না, যেহেতু এটা হচ্ছে কন্টিনিউয়াস লুপের মধ্যে চলবে এবং সবসময় একটা না একটা পরিমাণ আমার হচ্ছে বাকি থেকে যাবে। তাই আমরা ধরে নিতে পারি যে আমার হচ্ছে অসীমে গিয়ে হয়তো বা হচ্ছে 100% হবে, বাট নর্মালি আমার 99.3%ই হচ্ছে আমার সর্বোচ্চ ব্যাটারি চার্জের মান। সো আমরা হচ্ছে নর্মালি বলে থাকি যে 5 টাইমস টাইম কনস্ট্যান্ট যদি আমার যায়, তাহলে হচ্ছে সে ব্যাটারি ফুল চার্জ হবে আর কি। এখন আমার হচ্ছে আইডিয়াল সিনারিওতে আমরা কি দেখি? আমরা হচ্ছে স্টেপ রেসপন্স যেটা দেখছি, এটা আমরা জানি জাস্ট 0 এবং 1 এর জন্য আমার হচ্ছে আইডিয়াল কন্ডিশন হয়, তো আইডিয়াল সিনারিও এটা। বাট রিয়েল কন্ডিশনে দেখা যায় কি, আমার কখনোই যখন চার্জিং হচ্ছে, চার্জিং কিন্তু আমার 100% হচ্ছে না।
সে হচ্ছে ফার্স্টে গিয়ে 63% হয়। এরপরে আবার হচ্ছে আমার এরকম ফ্ল্যাকচুয়েশন চলতে থাকে, মানে একটা ড্যাম্পিং আকারে আমার হচ্ছে একটা ওয়েভ ফ্লো হতে থাকে রিয়েল সিনারিতে যেটা হয়। তো এটা এটা আমরা স্টাডি করবো, এই গ্রাফটা নিয়ে আমরা হচ্ছে ডিটেলস দেখবো পরবর্তীতে। তো এটা হচ্ছে আমাদের টাইম রেসপন্স যে গ্রাফটা, এটা হচ্ছে আমার ফুল ডিটেলস যে গ্রাফটা ওইটা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমার যখন প্রথম আমার হচ্ছে টাইমটা রেজ করছে, তো একটা টাইম কনস্ট্যান্ট পরিমাণ টাইমে সে কেবলমাত্র 63.7% হচ্ছে চার্জ হয়েছে। এরপরে দুইবার যখন একটা টাইম কনস্ট্যান্ট গিয়েছে তখন হচ্ছে 86.63% চার্জ হয়েছে। যখন তিনবার গিয়েছে তখন হচ্ছে 94.93%। যখন হচ্ছে চারবার গিয়েছে তখন হচ্ছে 98.12%। এখন যখন পাঁচবার গিয়েছে তখন হচ্ছে 99.3%, মানে ওয়ান বা 100%-এর একদম কাছাকাছি, বাট কখনোই 100% হবে না। এই গ্রাফটাতে আমাদের মানে দুইটা জিনিস হচ্ছে আমার জানতে হবে। একটা হচ্ছে আমার রাইজ টাইম, এখানে আমরা দেখতে পাচ্ছি রাইস টাইমটা মেনলি হচ্ছে আমার 10% থেকে 90% এই যে কনভার্সনটা হয় ব্যাটারি চার্জিং এ, এই টাইমটাকে বলা হয়েছে আমার রাইস টাইম। আর এই টাইমটার জন্য আমার যে টাইম কনস্ট্যান্ট আমারটা 0.11 থেকে হচ্ছে 2.31, এই পোর্শনটার মধ্যে আমার হচ্ছে 10 থেকে 90% হচ্ছে আহ আমার চার্জিংটা হচ্ছে রাইজ করে। সো এই টাইম পোর্শনটাকে বলা হয় হচ্ছে সেটলিং টাইম। আর 10 থেকে 90% যে টাইমটা আমার হচ্ছে রাইজ করে এটাকে বলা হচ্ছে আমার রাইজ টাইম। সো এটা আমরা হচ্ছে এখানে দেখবো। এই জায়গাতে আমার সেটলিং টাইমটা হচ্ছে টি এর সমান 2.31/a মাইনাস 0.11/a ইকুয়ালস টু 2.2 ডিভাইড বাই a, যেটা হচ্ছে আমার 2%-এর মধ্যে হচ্ছে এটা ফাইনাল ভ্যালুটা হচ্ছে আমার থাকে, বা 2%-এর আগে যা করবো ফাইনাল ভ্যালু যে মান 100%, তার 2%-এর মধ্যে রেজ করতে আমাদের টাইমটা লাগে, এটাই হচ্ছে আমার সেটলিং টাইম। আর এই যে 10% থেকে 90% যাচ্ছে, এই টাইমটা হচ্ছে আমার রাইজ টাইম। আচ্ছা, দেন এখন আমরা দেখতে পারি আমার নর্মালি একটা টাইম কনস্ট্যান্টের গ্রাফ গুলো হচ্ছে নর্মালি চারটা টাইপ হইতে পারে। একটা হচ্ছে আমার আন্ডার ড্যাম্পড কন্ডিশন। আন্ডার ড্যাম্পড ক্ষেত্রে আমার একদম প্রথমে গ্রাফটা হচ্ছে অনেক পিকে যাচ্ছে, পিকের থেকে আস্তে আস্তে সে হচ্ছে ড্যাম্পড হচ্ছে। এরপর হচ্ছে আরেকটা গ্রাফ হইতে পারে যেটা হচ্ছে আনড্যাম্পড, যেটাতে কোনো ড্যাম্পিং নাই। এরপর আরেকটা গ্রাফ হইতে পারে যে হচ্ছে ক্রিটিক্যালি ড্যাম্পড, সে হচ্ছে মানে ড্যাম্পড হচ্ছে না, বাট সে একদম পিকে এসে মানে ধীরে করে সে হচ্ছে স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে ওভার ড্যাম, তার থেকে কখনোই হচ্ছে হাইয়েস্ট ভ্যালু আমি পিক ভ্যালু পাবো না। সো এই চারটা কন্ডিশন কেন হয় ওইটা হচ্ছে আমরা দেখবো, যে এগুলো মেইনলি ডিপেন্ড করে আমার হচ্ছে ট্রান্সফার ইকুয়েশন গুলো কেমন হচ্ছে তার উপর। আর এখানে আমরা একটা জিনিস দেখি, আমার নর্মাল ফরম্যাট অফ এ টাইম কনস্ট্যান্টের যে ইকুয়েশনটা হবে এটার টাইপটা হবে অবশ্যই বি ডিভাইডেড বাই এস স্কোয়ার এ এস প্লাস বি, অর্থাৎ উপরে আমার যে নিউমিনেটর থাকবে ডিনোমিনেটরে ওই টার্মটা হচ্ছে সে সহগ সহ ছাড়া বা x⁻0 সহগ আকারে সে হচ্ছে থাকবে আর কি। সো এখন আমরা একটা ইকুয়েশন দেখি, যেমন হচ্ছে 9 ডিভাইড বাই এন স্কোয়ার, 9s প্লাস 9। এটাকে যদি আমি সলভ করি তাহলে দেখা যাচ্ছে আমার যে দুইটা সলিউশনের দুইটাই হচ্ছে রিয়েল সলিউশন। আর এই সলিউশন দুইটার জন্য আমার যে ইকুয়েশন আসবে সে হচ্ছে ওভার ড্যাম্প গ্রাফ প্লট করবে। আর এরপরে আমি দেখলাম আরেকটা গ্রাফ দেখি, 9 ডিভাইডেড বাই এন স্কোয়ার প্লাস 2s প্লাস 9, এটার জন্য আমার যে এস এর ভ্যালু আছে সে আসতেছে দুইটাই আমার কমপ্লেক্স সলিউশন। এটার জন্য আমার যে গ্রাফ প্লট করবে তার হচ্ছে আন্ডার ড্যাম্পড কন্ডিশন দিবে। এরপর আমার হচ্ছে আরেকটা ইকুয়েশন দেওয়া আছে 9 ডিভাইড বাই s² প্লাস 9, এটার জন্য আমার যে ভ্যালু দিচ্ছি সে কিন্তু হচ্ছে আমার কমপ্লেক্স নাম্বার দিচ্ছে, বাট এখানে কমপ্লেক্স রয়েছে কিন্তু এই কমপ্লেক্সের মধ্যে কোনো ধরনের রিয়েল পার্ট নাই। সো এই ধরনের কমপ্লেক্স যদি আমার আসে তাহলে হচ্ছে আমার আনড্যাম্পড সে হচ্ছে গ্রাফ দিবে। আগের আমরা হচ্ছে যে কমপ্লেক্স নাম্বারটা দেখেছিলাম ওইখানে কিন্তু তার সাথে রিয়েল পার্টও ছিল। সো আন্ডারড্যাম্পড আর আনড্যাম্পড মধ্যে এটাই পার্থক্য, আন্ডারড্যাম্পড তখনই হবে যখন হচ্ছে তার মধ্যে আমার রিয়েল পার্ট এবং কমপ্লেক্স পার্ট মিলে আমার হচ্ছে কমপ্লেক্স নাম্বার হবে। বাট আনড্যাম্পড তখনই হবে যখন তার মধ্যে কেবলমাত্র কমপ্লেক্স পার্টটাই থাকবে। আর যদি আমার দুইটা সলিউশন ইকুয়াল দেয় তখন আমরা ধরে নিব আমার গ্রাফটা হবে হচ্ছে ক্রিটিক্যালি ড্যাম্পড। এখন আমি হচ্ছে আরো কয়েকটা টার্মিনোলজি আমি দেখিনি আমার যে
এই ইকুয়েশনটার নাম হচ্ছে আমার বলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। সো এই ইকুয়েশনের মধ্যে আমার লাস্টের যে বি পার্টটা আছে, বি পার্টটাকে আমার ধরা হয় ন্যাচারাল ফ্রিকোয়েন্সি স্কোয়ার আকারে থাকে সে। আর আমার এখানে যে এ আছে, এ কে বলা হয় হচ্ছে টু এপসাইলন ওমেগা এন। এখানে আমার এই যে এপসাইলন না, সরি, এটাকে জিটা বলা হয়। জিটা, জিটা ইন্টু ওমেগা এন। সো জিটাটাকে আমার নাম দেওয়া হয়েছে আমার ড্যাম্পিং রেশিও। সো আমার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা নর্মালি হচ্ছে এরকম হবে: এস স্কয়ার প্লাস টু জিটা ওমেগা এন এস প্লাস ওমেগা এন স্কয়ার। সো এখান থেকে আমি হচ্ছে জাস্ট আমি পুরো ইকুয়েশনটা প্লট না করে আমি ডিরেক্টলি জিটার মান দেখেও আমি কিন্তু বলে দিতে পারবো আমার গ্রাফটা আসলে কেমন হবে। সো জিটার মানটা যদি আমার ওয়ান এর থেকে বড় হয়, তখন আমি বলতে পারি আমার গ্রাফটা হচ্ছে ওভার ড্যাম্পড। যেটা যদি ইকুয়ালি ওয়ান হয়, তাহলে আমি বলতে পারি যে আমার গ্রাফটা হবে ক্রিটিক্যালি ড্যাম্পড। আবার জিটার মানটা যদি জিরো থেকে ওয়ান এর মধ্যে থাকে, তখন আমি বলতে পারি আন্ডার ড্যাম্পড। আর যদি যেটা ইকুয়াল জিরো হয়, তাহলে হচ্ছে আমি বলতে পারবো যে আমার গ্রাফটা হচ্ছে আনড্যাম্পড। যেমন এখানে আমার এই যে গ্রিভেন ইকুয়েশন একটা দেওয়া আছে, জি এর সমান হচ্ছে 36 ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস প্লাস 4.2s প্লাস 36। এখানে আমার যেটা সমান আসছে 0.35, যেটা আমি ডিরেক্টলি বলে ফেলতে পারি যে আমার গ্রাফটা হচ্ছে একটা আন্ডার ড্যাম্প গ্রাফ দিবে। এখন আমরা যা দেখলাম তার উপরে আমরা হচ্ছে একটা ম্যাথল্যাব কোড দিয়ে সলভ করার ট্রাই করবো। যেমন আমার একটি গিভেন ইকুয়েশন দেওয়া আছে, ট্রান্সফার ইকুয়েশন, যে জি সমান 24 ডিভাইডেড বাই এস প্লাস 150 এন্ড এস প্লাস 1.32। এখানে আমার নিউমারেটর হচ্ছে 24, আর ডিনোমিনেটর মধ্যে আমার যেহেতু দুইটা পলিনোমিয়াল আছে, পলিনোমিয়াল গুলো আমি এখানে লিখলাম -150 এন্ড -132। তো আমার হচ্ছে এটা জাস্ট আমি দেখালাম কেন, জাস্ট আমার ম্যাটল্যাব কোডের মধ্যে নিউমারেটর আর ডিনোমিনেটর কিভাবে লেখা যায় ওইটার জন্য। তো আমরা মেইনলি সলভ করবো হচ্ছে এই কোয়েশনটাকে। জি সমান 2.25 ডিভাইড বাই এস স্কয়ার প্লাস 0.5s প্লাস 2.25, এটার জন্য আমরা হচ্ছে ওমেগা এন, জিটা, টি এস, টি আর এবং টি সি ওয়ান থেকে টি সি ফাইভ এই ভ্যালুগুলো আমরা হচ্ছে বের করবো। সো আমার এখানে নিউমারেটর হচ্ছে 2.25, আর ডিনোমিনেটর আমার এখানে দেওয়া আছে 1, 0.5 অ্যান্ড হচ্ছে 2.25। সো আমি যদি এটা ট্রান্সফার ফাংশনটা বের করতে চাই, জাস্ট আমরা আগে দেখেছি, জাস্ট ম্যাটল্যাবের কমান্ড যদি আমি লিখে দিই ট্রান্সফার ফাংশন টি এফ নিউমারেটর ডিনোমিনেটর, তাহলে আমাদের ট্রান্সফার ফাংশন ইজিলি বের হয়ে যাবে। এরপর আমরা হচ্ছে আমাদের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ওমেগার জন্য ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করতে পারি, স্কোয়ার রুট আমাদের ডিনোমিনেটরের 3 নাম্বার যে অপারেটরটা ছিল 2.25, তাকে জাস্ট রুট ওভার করলে আমাদের হচ্ছে ওমেগার মান বা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি চলে আসবে। এরপর আমাদের জিটার মান, এটা আমরা সূত্র জানি, আমাদের জিটা সমান হচ্ছে এ ডিভাইডেড বাই 2 ইন্টু ওমেগা এন। সো আমি হচ্ছে ওই সূত্র এখানে অ্যাপ্লাই করলাম। এরপর আমাদের যে সেটলিং টাইমের সূত্র আছে সেটা সমান হচ্ছে টি এচ সমান 4/2 ইন্টু ওমেগা ইন্টু জিটা। অথবা আমরা কিন্তু ডিরেক্টলি এখান থেকেও আমাদের দেখাতে পারি যে আমার যে এ এর মান হচ্ছে 4/2 আমাদের ডিনোমিনেটরের 2। সো ওইটা ইউজ করে আমরা হচ্ছে আমাদের সেটলিং টাইমটা বের করতে পারি। এখানে আসলে নর্মালি তেমন কোনো কঠিন কিছুই না, এখানে ম্যাটল্যাব কোডের মধ্যে জাস্ট ফর্মুলা গুলো অ্যাপ্লাই করা হয়েছে। দেন এরপর আমরা যদি স্টেপ ফাংশন বের করতে চাই, তাহলে আমার এখানে জাস্ট জিরো থেকে আমি হচ্ছে টু পর্যন্ত আমার প্রত্যেকটা স্টেপে আমার টাইম স্টেপ ধরে আমি যদি হচ্ছে আমার প্লটটা দেখতে চাই, তাহলে আমি হচ্ছে প্রত্যেকের জন্য 0.1 এখানে প্লট দেখতে পাবো। তার সাথে আমি হচ্ছে এখন আমার ওয়ান ডাইমেনশনাল, আমি যদি ইন্টারপোলেশনও দেখতে চাই 0.11 থেকে 2.31 এর জন্য, তাহলে আমি জাস্ট এখানে আমার ইন্টারপোলেশনটা কোথা থেকে স্টার্ট হবে ওটা দিলাম, আর ইন্টারপোলেশনের সর্বোচ্চ ভ্যালু কোথায় হবে ওটা দিলাম। আর ওটার ভিত্তিতে আমি হচ্ছে আমার বিভিন্ন পয়েন্টের জন্য আমার টাইম কনস্ট্যান্টের মানগুলো এখানে বের করলাম। And that's all from this time response chapter. Thank you all.